আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে। এনসিপি নেতাদের বক্তব্য, আরো বেশ কয়েকজন নেতার বক্তব্য আপনি দেখবেন ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক বাহিনী দায়ী, রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী দায়ী ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য। তো এরই মাঝখানে আবার আলোচনা উঠে আসছে যে 111 কি আবার ফিরে আসছে, আর এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলছেন 111 পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখছেন, এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই স্ট্যাটাসটা দিলেন? ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে, কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে? জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি, ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই। এখন আপনার পয়েন্ট অফ ভিউ, আপনি কি ভাবছেন? কারণ যদি এটা নেওয়ার চিন্তা করতেন, আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল, বাট তিনি সেটা করেন না। ইভেন তিনি আনটিল নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন, যে একটা নির্বাচন হয়ে যাক, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ ইন্টারিম তো আজীবনের জন্য আসে নাই, নির্দিষ্ট সময়ের জন্য আছে। যে সেনাবাহিনীর আইনে হয়তো এমন কোনো রুলস আছে যে আপনি চাইলেই, আমরা যেমন আমজনতা যা খুশি তা বলতে পারি, সেনাপ্রধান, পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয়। তো সেই জায়গাতে তিনি যেই কথাগুলো বলেছেন, ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে, যে উনি কি বলতে পারেন, কতটুকু বলতে পারেন, কারণ আমার কথায় কি আসে যায়, কিন্তু সেনাপ্রধানের একটা কথায় দেশে বহুত কিছু ঘটতে পারে। সো এগুলা ইস্যু আছে অবশ্যই। তো ওইরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলসগুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন। তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই, তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে, তো তিনিও সেখান থেকে অবসর চান। এখন দিন শেষে আমাদের সাবেক সেনাপ্রধান, এনসিপির নেতাকর্মীরা, আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের বক্তব্যে, তবে বিএনপির কোনো বক্তব্যে আমরা এই স্পষ্টতা বা এই ধরনের মেসেজ ফিল করি নাই যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে। বরঞ্চ সেনাবাহিনী বিএনপিকে একসাথে মিলাই ফেলতেছে এনসিপি। অনেকের ক্ষেত্রে বিভিন্ন নেতাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে। আবার এই ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলতেছে, এগুলো আসলে আমার সেনাবাহিনীর জন্য আমি মনে করি এগুলো একটা লজ্জাজনক চ্যাপ্টার তৈরি করার একটা অপচেষ্টা। বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের কথাই তো চলবে নিশ্চয়ই, এন্ড ভেতরের খবর তো আমরা জানি না। এখন যারা জানান তারাই কতটুকু জানেন সেটাও মাঝে মাঝে চিন্তা হয় যে এত যদি হয় তাহলে মানে একটা রাষ্ট্র কেমনে চলতেছে তাইলে। আর 111 যে ইস্যুটা ছিল, যে বললাম না ভিডিওর প্রথমে, যে মানুষের মধ্যে নানান মুড সুইং হয়। 111 আরেকটা ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না, আমিও চাই না। আমি বরাবরই বলি যে দেশ চলবে রাজনীতিবিদদের সিস্টেমে, বাট রাজনীতিবিদ কারা? আমাদের রাজনীতিবিদদের পিক অ্যান্ড চুজের মধ্যেও দলগুলোর পরিবর্তন আনা উচিত। এই এলাকার গলির গুন্ডা বক্কট্টু জনপ্রিয়তা পাইছে, টাকা পয়সা কামাইছে, তারপরে একটা নমিনেশন সাবমিট করছে, দল বদির মতন লোক যখন ভাই মানে এমপি হয়ে যায়, তখন বুঝতে হবে যে একটা এলাকার কতটুকু ক্ষতি হচ্ছে, দেশের কতটুকু ক্ষতি হচ্ছে। তো বিএনপি তো আছেন, এরকম 2-4টা ক্যারেক্টার আছে, অন্যান্য দলেও আছে। এগুলার পরিবর্তে মার্জিত, সুশীল, ভদ্র, সজ্জন ব্যক্তিদের যতক্ষণ রাজনীতিতে পিক অ্যান্ড চুজ করা যাবে না, ততক্ষণ আমার মনে হয় এগুলা চলতে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলো মারামারি করবো, পিটাপিটি করবো, এর লাশ ফালাই দেবো, আজকে আন্দোলন, কালকে ওইটা, কালকে এর পদত্যাগ। দেশের এই সার্বিক ইস্যুতে ফাইনালি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া তো হচ্ছেও না। আপনি দেখেন মাঠে তো সেনাবাহিনী আছে, এখন পুলিশ যে একটা ভূমিকায় চলে গেছিল বা যে একটা নেগেটিভ অবস্থানে এদেরকে ফেলা হয়েছিল, সেখান থেকে ব্যাক করে আসার জন্য ব্যাকআপ হিসেবে সেনাবাহিনীরই কাজ লাগছে। দিন শেষে মানুষ যদি একটু ভয় পায়, এটা সেনাবাহিনীরে পায়। তো সেই জায়গা থেকে আমজনতা মাঝে মাঝে মনেই করে নেয় ভাই থাকুক সেনাবাহিনী 6 মাস 1 বছর, সমস্যা নাই, রাজনৈতিক দলগুলোর একটু শিক্ষা দেওয়া দরকার, এরকম চিন্তা মুহূর্তের মধ্যে চলে আসে।
তবে পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র সেনা শাসনে চলে না, এটা খেয়াল রাখেন। সেনা শাসনে যেসব দেশগুলা চলে, লাইক মিয়ানমার ধ্বংস, লাইক আপনি পাকিস্তান ধ্বংস। গণতান্ত্রিক ওয়েতে রাজনীতিবিদদের হাতে যে দেশগুলো থাকে ওইগুলোই উন্নত হয়, তবে লুটপাটকারী রাজনীতিবিদ না, অশিক্ষিত মূর্খ গাধা এগুলা না, লেভেলের রাজনীতিবিদ হইতে হবে। তবে এই দেশে লেভেলের রাজনীতিবিদ কয়জন আছে, আর আমি আপনি কয়জনরে বানাইতে চাই? আমরাই তো চাই না, পরিবর্তন হবে কোথায়? ভালো থাকুন। মাদার অফ অল ডিলস বা সকল চুক্তির জননী এ নামটি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন। 27 জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিও হয়ে গেল, তাকেই বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। 19 বছর ধরে এমন একটা চুক্তি করতে চেয়ে হবে, করেও হয়নি। অনেক বাধা আর ভূ রাজনৈতিক সমীকরণের জটিল মারপ্যাচ পেরিয়ে শেষ পর্যন্ত দিল্লিতে চুক্তিটি স্বাক্ষর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির গুরুত্ব কেবল অর্থনৈতিক পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকার পর এই চুক্তিটি এমন এক সময়ে সম্পাদিত হলো যখন বিশ্ব রাজনীতিতে মেরুকরণ চরম পর্যায়ে। বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে এবং বিশ্বজুড়ে বাণিজ্য সংরক্ষণের এক নতুন সংস্কৃতি দানা বাঁধছে। প্রায় 2 বিলিয়ন মানুষের একটি বাজার এবং বিশ্বের মোট জিডিপির 1/4 এক সুতোয় গাঁথার এই প্রয়াস বিশ্ব অর্থনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশের পাশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটি এমন দাও মারার কারণে বাংলাদেশের সাথে ইউরোপীয় বাণিজ্যে কি কোনো প্রভাব পড়বে? যদি পড়ে, তাহলে সেটি কেমন, মানে বাংলাদেশের জন্য কতটা চিন্তার হতে পারে? গত কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতিতে অনেকগুলো বড় বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তিটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই চুক্তিকে মাদার অফ অল ট্রেড ডিল বলার প্রধান কারণ এর ব্যাপ্তি। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লক, আর ভারত হচ্ছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বড় অর্থনীতি। $2.4 ট্রিলিয়ন সম্মিলিত জিডিপির এই বিশাল বাজার যখন একীভূত হয়, তখন তা কেবল দুটি অঞ্চলের লাভ ক্ষতি নয়, বরং বৈশ্বিক সাপ্লাই চেইনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির সফল সমাপ্তির পেছনে অর্থনৈতিক লাভের চেয়ে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা অনেক বেশি কার্যকর ছিল। 19 বছর আগে 2007 সালে যে আলোচনার সূত্রপাত হয়েছিল, তা 2013 সালে মুখ থুবড়ে পড়েছিল এবং দীর্ঘ সময় ধরে এক প্রকার স্থবির অবস্থায় ছিল। তবে 2022 সাল থেকে আলোচনায় নতুন গতি সঞ্চার হয় এবং 2025 সালের পর থেকে তা অভাবনীয় গতিতে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। এই নাটকীয় পরিবর্তনের মূলে ছিল ওয়াশিংটন এবং বেইজিং থেকে আসা প্রবল ভূ রাজনৈতিক চাপ, যা ব্রাসেলস এবং নয়াদিল্লিকে তাদের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন এবং তার আমেরিকা ফার্স্ট নীতির আগ্রাসী রূপ এই চুক্তির প্রভাবক হিসেবে কাজ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও তা মার্কিন প্রশাসনের লেনদেনমূলক পররাষ্ট্রনীতির সামনে সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে ব্যর্থ হয়। 2025 সালের জুন মাসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক চরম অবনতি ঘটে, যখন ট্রাম্প দাবি করেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি সম্ভাব্য সামরিক সংকট নিরসনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন এবং এর বিনিময়ে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দাবি করেন। পাকিস্তান এই বয়ান সমর্থন করলেও ভারত তা প্রত্যাখ্যান করে, কারণ নয়াদিল্লি বরাবরই দ্বিপাক্ষিক সংকটে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী। ভারতের প্রত্যাখ্যানকে ট্রাম্প ব্যক্তিগত অপমান হিসেবে গণ্য করেন এবং এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারতের উপর একের পর এক শাস্তিমূলক শুল্ক আরোপ শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের তেল আমদানির উপর প্রশ্ন তুলে এবং রাশিয়া থেকে তেল কিনে তা পরিশোধনের মাধ্যমে পুনরায় রপ্তানি করার অভিযোগে ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করে। নয়াদিল্লি এই পদক্ষেপকে ভণ্ডামি হিসেবে দেখছে, কারণ চীন আরো বেশি রুশ জ্বালানি আমদানি করলেও তাদের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে ভারত উপলব্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরতা তার কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য হুমকি স্বরূপ। একই সময় ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পড়েছিল। বিশেষ করে গ্রিনল্যান্ড দখল বা ক্রয়ে মার্কিন প্রস্তাবের বিরোধিতা করায় ইউরোপের 8টি দেশের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল। এই সাধারণ শত্রু এবং অভিন্ন চ্যালেঞ্জ ভারত ও ইউরোপকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসে, যাকে বিশ্লেষকেরা এক প্রকার শর্টগান ম্যারেজ বা বাধ্যতামূলক ঐক্য হিসেবে দেখছেন।
প্রায় 20 বছর ধরে আলোচনার পর ভারত আর ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ চূড়ান্ত করেছে। এফটিএ বাস্তবায়িত হলে ইউ থেকে আমদানি করা 30% পণ্যের উপর ভারতীয় শুল্ক তাৎক্ষণিকভাবে শূন্য হবে। ইউ কর্মকর্তারা জানান, ভারতে রপ্তানি করা 96.6% পণ্যের শুল্ক উঠে যাবে। এতে বছরে প্রায় 400 কোটি ইউরোর শুল্ক সাশ্রয় হবে ইউরোপীয় কোম্পানিগুলোর। অন্যদিকে ভারতের 90% পণ্যের উপর থেকে শুল্ক তুলে নেবে ইউ। সেটি হলে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে। এই চুক্তির মাধ্যমে ইউরোপের 27টি দেশের সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য শুরু হবে। বিশ্বের 25% মোট দেশজ উৎপাদন বা জিডিপি যৌথভাবে দখলে রেখেছে ইউ ও ভারত। তাদের হাতেই আছে প্রায় 200 কোটি টাকার বড় এক বাজার। এফটিএ কার্যকর হলে ইউ এর বাজারে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যে ভারত শুল্কমুক্ত সুবিধা পাবে। সেটি হলে দুশ্চিন্তা বাড়বে বাংলাদেশের, কারণ এতদিন যে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধা নিয়ে দাপটের সাথে ব্যবসা করে আসছিল, তা হবে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। ইউর বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির বড় অংশই তৈরি পোশাক। গত বছরের বাজারটিতে রপ্তানি হওয়া $21 বিলিয়নের মধ্যে 19.71 বিলিয়ন হচ্ছে তৈরি পোশাক, যা বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির 50%। গত অর্থ বছরে বাংলাদেশ $39 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এবং ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী ভারত বিশ্বের সবচেয়ে বড় বাজার ইউর সঙ্গে এফটিএ করে ফেলেছে। বাস্তবতা থেকে বাংলাদেশ অনেক দূরে। অনেকেই মনে করেন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী নেই, এত সস্তায় কেউ পোশাক দিতে পারবে না, কিন্তু ধারণাটি ভুল। ভারত খুব বেশি ব্যয়বহুল নয়। দেশের অনেক রাজ্যে মজুরি কম, তারা তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলার লক্ষ্য নিয়েছে। 1975 সাল থেকে এলডিসি বাণিজ্য সুবিধার আওতায় ইউরোপে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়ে আসছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় দেশটি বর্তমানে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারীতে পরিণত হয়েছে। ডেনিম, ট্রাউজার ও টি শার্টের মতো কয়েকটি পণ্যে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে। এলডিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশ যদি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা জিএসপি প্লাস সুবিধা নিষিদ্ধ করতে না পারে, তবে 2029 সালের পর ইউরোপে পোশাক রপ্তানিতে প্রায় 12.5% শুল্ক গুনতে হবে। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শূন্য শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। তখন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ধস কেউ ঠেকাতে পারবে না বলে জানাচ্ছেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। এজন্য সংশ্লিষ্টরা ইউ ভারত চুক্তিকে বাংলাদেশের জন্য সতর্ক বার্তা বা ওয়েক আপ কল হিসেবে দেখছেন। তারা সরকারকে দ্রুত ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা ধরে রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু নিজের ঢোল নিজে পেটানোর সরকারের নীতি হলো বাংলাদেশ যাবে না কোথাও, বিশ্ব আসবে বাংলাদেশের কাছে। তেমন সরকারের কাছে গিয়ে ইউ ভারত চুক্তি খুব বেশি চিন্তার বিষয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি কারণে তার এই কড়া হুঁশিয়ারি এবং তিনি কঠোর জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত, এই মন্তব্য করেছেন। কি জবাব দিবেন অথবা কি কারণে জবাব দিতে ভারত প্রস্তুত, খুব স্বাভাবিকভাবেই এটি অনেকের মনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। আমরা জানি যে ভারতের বিরুদ্ধে ইউনূস সরকারের দায়িত্বশীলদের অনেকেই, আবার ডক্টর ইউনূসের যে নিজের দল, অনেকেই বলেন যে এনসিপির নেতারা যে মুহুর্মুহু ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। একই সঙ্গে চিকেন স্নেক দখলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এগুলো করে শুধুমাত্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে তিক্ত করা হয়েছে তা নয়, বরং এক ধরনের হুমকির মধ্যেও ফেলা হয়েছে। এখন সেই হুমকিগুলো প্রকাশ্যে রূপ নেবে, আর সেই রূপগুলো আসলে কী ধরনের হতে পারে। শিলিগুড়িতে গিয়ে অমিত শাহর মন্তব্যটা ছিল এরকম যে এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এই এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত। ইউনূস সরকারের দায়িত্বশীলদের অনেকে কিংবা এনসিপি জামাতের অনেকেই অবশ্যই যথেষ্ট আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসেছে, কিন্তু গত বেশ কয়েকদিন ধরে আমরা এ ধরনের কোনো বক্তব্য পাইনি।
তাহলে কোন বিষয়কে সামনে রেখে অমিত শাহ এই মন্তব্য করলেন? এদিকে আরেকটি ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগে গণভোটের ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে রংপুর এলাকায় ইউনূস সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান সঙ্গে নিয়ে গেলেন কাকে? চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে, যেটি এই শিলিগুড়ির চিকেন স্নেক থেকে সামান্য দূরে অবস্থিত। এবং ওই সময় থেকেই ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মনে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছিল, এটিও এক ধরনের উস্কানি কিনা। হয়তো সেটিকেও ইঙ্গিত করতে পারেন, সেটিকে ইঙ্গিত করে অমিত শাহ এ ধরনের মন্তব্য করতে পারেন। আবার বিষয়টি কি এমন যে পশ্চিমবঙ্গের নির্বাচন, বিধানসভা নির্বাচন এপ্রিলের দিকে, এই ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে বিজেপি পশ্চিমবঙ্গের বিশেষ কোনো সুবিধা নিতে চাইছে? হতে পারে, সেটি অস্বাভাবিক নয়। তবে গত কিছুদিনের যে সিমটম, ভারতের যে প্রস্তুতি, সাজে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের কঠোর প্রস্তুতি, সেগুলো কিন্তু আমাদের ভিন্ন কিছু বার্তা দেয়। ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন, তারা অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে কি বলছে আমি অংশ বিশেষ একটু শোনাই আপনাদের। সংবাদ প্রতিদিন বলছে, অমিত শাহের এই কথা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল। বাংলাদেশকে বড় বার্তা দিলেন তিনি, এমনই মনে করছে রাজনৈতিক মহল। অন্তর্বর্তী সরকারে, অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমলে হিংসার আবহ বাংলাদেশে জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ চলতে পারে ভারতের বিরুদ্ধে, সেই আশঙ্কার কথাও উঠে এসেছে সাম্প্রতিক অতীতে। ভারতের সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যতম অংশ চিকেন স্নেক, ওই অংশে জঙ্গি হামলার আশঙ্কাও উঠছে। চিকেন স্নেকে হামলা চালিয়ে ওই জায়গা দখলের আওয়াজও দিয়েছে বাংলাদেশ। এই চিকেন স্নেকের দিকে নজর রয়েছে চীনেরও। চিকেন স্নেক দখলের মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডের উত্তর পূর্ব অংশের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এই যে হাসনাত আবদুল্লাহ, সারজিস সাল্লাম, আরও কারা কারা যেন এই ধরনের মানে অর্বাচীন বক্তব্য বলা যেতে পারে, এক ধরনের এই ধরনের বক্তব্য দিয়েছেন অর্বাচীনের মতন। সংবাদ প্রতিদিন বলছে যে এবার শিলিগুড়ি থেকে অমিত শাহ বড় বার্তা দিলেন। আমরা তো জানি যে শিলিগুড়ির অদূরে আমাদের তিস্তা প্রকল্প গড়ে ওঠার কথা রয়েছে, দীর্ঘদিন ধরে এই আলোচনা চলছে। চীন এই প্রকল্পে তারা বড় ধরনের অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত। চীনেরও স্বার্থ রয়েছে শিলিগুড়ি বা কিংবা চিকেন স্নেক বা ভারতের উপর তারা নজরদারি রাখতে পারবে, যেহেতু ওইখানে তাদের এক ধরনের আধিপত্য থাকবে। তাদের অর্থায়নে তিস্তা প্রকল্প যদি গড়ে ওঠে, যদিও গত 1.5 বছর এই সরকারের সময় মাঝে মাঝে আলোচনাগুলো সামনে এসেছে, ফাইনালি কিছু করা হয়নি। তো যেটি বলছিলাম যে গত কয়েকদিন আগে সৈয়দ রেজওয়ানা হাসানের সঙ্গে যখন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙল কবলিত এলাকা পরিদর্শনে গেলেন এবং ভোটের প্রচারণা পরিদর্শনে সৈয়দ রেজওয়ানা হাসান গেলেন, সেই একই সাথে যাওয়া হয়েছিল। তো এই যে কাউনিয়া উপজেলার এর ঠিক পূর্ব দিকের সীমান্তে শিলিগুড়ি করিডোর, ভারতের গোয়েন্দারা নাকি বলছে তাদের মতে উদ্বেগের মূল কারণ হচ্ছে এই অঞ্চলের সমস্যা দেখা দিলে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 5 কোটি মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। চিকেন স্নেক এলাকাটি নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের কাছে। যাই হোক, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভারতের বিভিন্ন ধরনের প্রস্তুতি। লালমনিরহাটে আমাদের একটি পুরানো বিমান ঘাঁটি ছিল, যেটি চিকেন স্নেক এলাকা থেকে সামান্য দূরে, সেটি চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানেও চীন যে প্রযুক্তিগত সহায়তা দেবে, এটি ভারতের উদ্বেগের কারণ। এই সব জায়গা থেকে এর পরপরই শিলিগুড়ি করিডোর ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দিনাজপুরের ভারতের দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ী এবং বিহারের কিষানগঞ্জে সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, 3টি সামরিক ঘাঁটি। এগুলো পুরনো খবর আপনারা জানেন যে অপারেশন তিস্তা প্রহর নামে একটি বিশেষ অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী, যার মাধ্যমে এই করিডোরের নিরাপত্তা আরও জোরদার করা হয়। এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি, বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে এয়ার স্ট্রিপ বা ভারতের যে বিমান ঘাঁটিগুলো, সেগুলো
চালু করতে তৎপরতা শুরু হয়েছে। আধুনিক অস্ত্র সেনাবাহিনী ঘাঁটিতে আনা হয়েছে। আত্মরক্ষার জন্য ঢাল হিসেবে S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে বা প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস 2 ইয়ার মিসাইলও প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশের সীমান্তে। ইউরোপ সরকার আসার পর থেকে মৌলবাদী শক্তির একটি উত্থান, সাম্প্রদায়িক একটি গোষ্ঠীর চরম আস্ফালন, ভারতকে উদ্দেশ্য করে নানান ধরনের বক্তব্য সেই মহল থেকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, নির্বাচন বানচালের কথা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি। ভারত নিশ্চয়ই চুপচাপ বসে নেই যে ওয়াশিংটন পোস্টের যেই রিপোর্টটি সর্বশেষ সেটি নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। যাই হোক, সেটি আলোচনা না এলেও কম বেশি তো শোনা যাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসতে পারে, যে কোনোভাবে ক্ষমতায় আনা হতে পারে। সাথে যে ইসলামী শক্তিগুলো রয়েছে, ভারত কি একেবারে মাঠ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্রকে, নাকি তাদেরও কোনো তৎপরতা রয়েছে? আমি বলছি না ভারত কোনো সামরিক হামলা করতে পারে, তবে যথেষ্ট পরিকল্পনা ভারতের রয়েছে, তারও নানান ধরনের ইঙ্গিত আমাদের সামনে রয়েছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে তো এবার প্রথম নির্বাচন হচ্ছে, তাই না? এই যে 50 বছরের বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনও মানে নির্বাচন না, ওইটাও ভুয়া নির্বাচন ছিল। দেখতাম আমার একটু খুব স্বাদ যে অন্তত বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের এই নির্বাচনটার মতন, 91 নির্বাচনটার মতন, বিচারপতি হাবিবুর রহমান, লতিফুর রহমান নির্বাচন বাদ দিলাম, ওইরকম একটা নির্বাচন করাইতে পারে কিনা। আর ওই দেশে যেহেতু একটা আপনার মানে প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, মানে এটা আমার কথা না, তো এটা ডক্টর ইউনূস এবং তার আশেপাশে যে চামুন্ডারা আছেন তাদের বক্তব্য ধরলে আপনার এইটাই মানতে হবে যে এটা প্রথম নির্বাচন। তো এই জন্য বোধ হয় বাংলাদেশে আর 300 আসনে ভোটও হয়নি, ভোট গণনাও হয় নাই। এই যে প্রেস সচিব যে এর আগে ঘোষণা করেছিল যে ফলাফল ঘোষণায় বিলম্ব হতে পারে নির্বাচনের প্রায় 1 মাস আগে, আপনার একটু মনে হয় আমরা কেউ কিছু বুঝি না, সব বলদ। মানে 1 মাস আগে উনি বুঝে গেছেন উনি কি পরিমাণ ভেতরের খোঁজ রাখেন, তাইলে মেকানিজমটা কেমন সাজানো আছে যে ওই মেকানিজমটা করতে একটু সময় লাগবে, এটা 1 মাস আগে বুঝে গেছেন। রাজনীতিবিদরা বুঝে না, রাজনীতিবিদরা যে বুঝে না, এটা আপনাদেরকে আরেকটা আমি উদাহরণ দিয়ে দেখাবো। আচ্ছা, প্রেস সচিবের কথাটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই। এই আপনার কি জানো, শফিকুল আলম, তিনি যা বলছিলেন, আপনাদেরকে ডেটটাও বলি। তিনি হচ্ছেন 22 জানুয়ারি, মানে নির্বাচনের 20 দিন আগে, তিনি বলছিলেন যে নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব হতে পারে। মনে আছে? আরেকটুখানি শুনেন অল্প। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটা সভা হয়। সেই সভা শেষে প্রেস সচিব বলেন যে এবছর নতুন অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা চাচ্ছি খুব ভালোভাবে ভোট গণনা হোক, সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায়। তার মানে অতীতে আমাদের ভালোভাবে ভোট গণনার কোনো অভ্যাস নাই, না, আমরা ভোট গণনা করে দেখি নাই। ভাই হয় কি জানেন, জাতীয় নির্বাচন সাধারণত রাত 10টার মধ্যে বুঝে ফেলা যায়। 10টার মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমাম কেন্দ্রে ভোট চলে আসে, তারপরে রাত 2টায় গিয়ে এটা প্রায় পরিপূর্ণতার দিকে পৌঁছায়, এবং ততক্ষণে সরকার গঠন নিশ্চিত হয়ে পড়া যায়। আর 2-1টা আসলে একটু জটিলতা থাকে কোনো কোনো কারণে, সেগুলো এবং যেগুলা কোনো না কোনো পক্ষ কোনো মেকানিজম করতে চায় বা গন্ডগোলও হয়, সেগুলো হয়তো গিয়ে দেখা যায় যে ভোর রাত বা সকাল হয়েছে, এরকম উদাহরণ খুব কম। ভোর রাতে গিয়ে পূর্ণ ফলাফলটা জানা যায়। কিন্তু এর বেশি সময়, মানে সকাল 6 বিকাল 4টায় যদি বা 5টায় ভোট গণনা শেষ হয়, তারপর দিন পর রাত গিয়ে ভোর 5টা-6টার পরে 10-12 ঘন্টার বেশি সময় লাগে না। কিন্তু এইবার তারা বেশি সময় লাগতে পারে বলে কি বুঝেছেন? গণভোট একটা আছে বলে। তো গণভোটের ভোট তো একসাথেই মাপা হবে, একসাথেই গণা হবে, যেহেতু 2 সেন্টারে বা অন্যভাবে হবে না। যাক, এই যে পয়েন্টটা যে একটা কিছু কটু চাল, কোনো একটা অসৎ উদ্দেশ্যে, এইটা বোধ হয় বিএনপির একটা অংশ বুঝে গেছে, অলরেডি বুঝে গেছে বলেই বিএনপির পক্ষ থেকে বোধ হয় এটা নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে। এবং সেটা কে বলছেন? যিনি এই নির্বাচন নিয়ে চক্রান্তের বেশ কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু এর মধ্যে বলেছেন যে জামাতে এই করতে চায়। সেটা তার স্ত্রী বলেছেন গতকালকে যে শুধুমাত্র ঢাকা 8 আসনে 8 লাখ বোরকার অর্ডার দিয়েছে জামাত ইসলামী। আচ্ছা, এবার তিনি বলছেন যে মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ঢাকা 8-এর প্রার্থী, নির্বাচনের ফল প্রকাশে 12 ঘন্টার বেশি দেরি মানব না। মির্জা আব্বাস, নির্বাচনের ফল ঘোষণায় কোনো ধরনের কালক্ষেপণ বা অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি পল্টনে এক আলোচনা সভায় বলেন, নির্বাচন কমিশন ফল দিতে 3 দিন সময় লাগবে বলে জানাচ্ছে। এই দীর্ঘ সময়ে কাকে জেতাতে তারা এমন পরিকল্পনা করছে তা সরকারকে খতিয়ে দেখতে হবে। 3 দিন, বুঝেন? আমি যে বলছি যে উদ্দেশ্য বিধেয় ভালো না, কিছু একটা খারাপই আছে। 3 দিন সময় লাগবে, কোন পাগল এটা বিশ্বাস করবে যে বাংলাদেশের 300 আসনে ভোট গণনায় 3 দিন সময় লাগবে? মির্জা আব্বাস বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই। সরকার এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দিবে, এটাই আমাদের প্রত্যাশা। তবে ফলাফল ঘোষণায় যদি 12 ঘন্টার বেশি দেরি করা হয় তবে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। কোনো ধরনের অসততার কারণে জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না। পোলিং এজেন্টদের শক্ত অবস্থানে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা আগ পর্যন্ত কোনো অবস্থাতেই পোলিং এজেন্টরা কেন্দ্র ত্যাগ করতে পারবেন না। এটা ঠিক এবং এটা বাস্তবসম্মত। এটা তো নিশ্চয়ই অবশ্যই বাস্তবসম্মত কথা যে পোলিং এজেন্টরা যদি আপনার এই ফল ঘোষণা না করে বলে যে ডিসি সাহেব ফল দিবে, চলেন যাই ভাই ডিসি অফিসে যাই, এটা অতীতে এই ধরনের নজির আছে। এখন আসেন যে এই নির্বাচন, এর আগে আমি আপনাদেরকে একটা আলোচনায় বলেছি যে কোনো কারণে সরকারের যদি ইচ্ছা থাকে, যেটা চারদিকে আলোচনা যে সরকার কি শেষ পর্যন্ত জামাতে ইসলামীকে চায় কিনা, বা শক্তিশালী কোনো অংশ জামাতে ইসলামীকে চায় কিনা, বা আমেরিকা জামাত ইসলামীকে চায় বিএনপিকে চায় না, এই ধরনের কোনো কিছু বাস্তবায়ন করতে হয়। আর জামাতকে যদি দেখা যায় যে নিশ্চিতভাবে যতটা গর্জেছে ততটা বসছে না, জামাত যদি পরাজয়ের দিকে থাকে তাহলে, এবং নাম্বার 2 খুব গুরুত্বপূর্ণ, গণভোটের ফলাফল যদি নায়ের দিকে যায়, এটা ব্যবধান থাকবে আমার ধারণা অন্তত 80-20 ব্যবধান থাকবে। সরকার এখন যে কাছা দিয়ে ক্যাম্পিং এ নেমেছে, এই ক্যাম্পিং এর পরেও 20% বেশি হায়ের পক্ষে ভোট তুলতে পারবে না। এটা পারবে না, কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে। তো ওই নাকে যদি বানানোর জন্য তারা কিছু করতে চায়, সেটার জন্য কি তারা 12 ঘন্টার বেশি সময় বা 3 দিনের সময় চাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। প্রথম নির্বাচন হচ্ছে, তাই না? এই যে 50 বছরের বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনও মানে নির্বাচন না, ওইটাও ভুয়া নির্বাচন ছিল। দেখতাম আমার একটু খুব স্বাদ যে অন্তত বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের এই নির্বাচনটার মতন, 91 নির্বাচনটার মতন, বিচারপতি হাবিবুর রহমান, লতিফুর রহমান নির্বাচন বাদ দিলাম, ওইরকম একটা নির্বাচন করাইতে পারে কিনা। আর ওই দেশে যেহেতু একটা আপনার মানে প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, মানে এটা আমার কথা না, তো এটা ডক্টর ইউনূস এবং তার আশেপাশে যে চারাচামুন্ডরা আছেন তাদের বক্তব্য ধরলে আপনার এইটাই মানতে হবে, যেটা প্রথম